যাও দিক থেকে। হ্যালো, হ্যালো। কথা বলছেন? জি স্যার। বিম্বা কি? জি স্যার, শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? ভালো আছি। আজকের বোর্ডের সেটিং দেন, বোর্ড ক্লিয়ার না? স্যার বোর্ডে তো একটু সমস্যা আছে যেমন? স্যার, দুইটা অঙ্ক আছে একদম করতেই পারিনি। আর ওই বোর্ডের কথা কই নাকি? আর এই বোর্ডের কথা কইছি। জি স্যার, ক্লিয়ার। ক্লিয়ার? বোর্ড একবারে বসে যে লিখতে পারি এরকম সেটিং দিছি, বুঝছেন? স্যার এখন বোর্ডের সেটিংটা ঠিক আছে। এখন ঠিক আছে? আচ্ছা, জি সমস্যা স্যার, এতদিন পরে এখন ঠিক আছে। এখন বসে লিখুন। আচ্ছা, আমরা প্রথমে কিছু আলোচনা করব নতুন, তারপর আপনার প্রবলেমে যাবো। হ্যাঁ, লেখা স্যার শুরু কোন করেন। বইটা বের করবো? ফিনান্সিয়াল ডেরিভেটিভস।
আচ্ছা দেখেন, প্রিভিয়াস চ্যাপ্টারে আমরা কিন্তু ফিউচার কন্ট্রাক্ট ফরওয়ার্ড, আপনারা পৃষ্ঠা চলে যান, 53 পৃষ্ঠা। প্রিভিয়াস চ্যাপ্টারে কিন্তু আমরা ফিউচার কন্ট্রাক্ট ফরওয়ার্ড এই সম্পর্কে জানছি। এগুলো কি একটা সম্মতি, যেখানে কি ভবিষ্যতে একটা নির্দিষ্ট মূল্যে একটা নির্দিষ্ট সম্পত্তি কেনাবেচা করার জন্য অঙ্গীকার করা হয়। ল্যান্ডে দেখবেন, বুঝছেন? স্যার আজান হচ্ছে, কথা বুঝতে পারছি না। ফিউচার কন্ট্রাক্ট ফরওয়ার্ড হচ্ছে একটি সম্মতিপত্র, যেখানে স্যার একটু 2 মিনিট পরে শুরু করেন। আচ্ছা ওকে, আজান হচ্ছে, কিছু বুঝতে আচ্ছা পারছি না। আচ্ছা ওকে। শেষ হয়েছে? না স্যার। আচ্ছা, জি স্যার শেষ। আচ্ছা দেখেন, আমরা চলে যেতে 53 পৃষ্ঠাতে। দেখেন, প্রিভিয়াস চ্যাপ্টারে আমি আলোচনা করছিলাম ফিউচার কন্ট্রাক্ট ফরওয়ার্ড। তো এগুলো কি একটি সম্মতিপত্র, যেখানে ভবিষ্যতে একটা নির্দিষ্ট মূল্যে একটা নির্দিষ্ট কোনো সম্পত্তি কেনাবেচা বা বিনিময় করা হয়ে থাকে। তো এটা হলো কি আপনার কি ফিউচার বা কন্ট্রাক্ট, ঠিক আছে? তো এখানে দেখেন, এখানে একটা পটভূমি দেওয়া আছে। এই পটভূমিটা আপনারা নিজেরা পড়ে নেবেন। তারপর দেখেন, একটি ভবিষ্যৎ চুক্তির নির্দিষ্টকরণ। এই প্যাসেজটা আমি পড়তেছি, খেয়াল করেন। আমাদের ম্যাথে এখানে এটা কাজে লাগবে, খেয়াল করেন। আমি একটু পড়তেছি, খেয়াল করেন। ভবিষ্যৎ চুক্তি হচ্ছে এমন একটি চুক্তি যেখানে দুটি পক্ষের মাঝে সম্মতি প্রকাশ করা হয়, প্রকৃতপক্ষে অন্য পক্ষে নির্দিষ্ট পণ্য দ্রব্য বা চুক্তির বস্তু সরবরাহ করে এবং এক পক্ষ অন্য পক্ষের কাছ থেকে নির্দিষ্ট মূল্যে চুক্তিগত বস্তু গ্রহণ করে। এই চুক্তির ক্ষেত্রে অবস্থানকে লং পজিশন এবং বিক্রেতার অবস্থানকে শর্ট পজিশন হিসেবে গণ্য করা হয়। কথাটা বুঝছেন? কথাটা বুঝছেন? জি স্যার। ওকে, তারপর দেখেন, সুনির্দিষ্টভাবে বলতে গেলে, এরপরের প্যাসেজ নিজে লাইনে যেতেছে আমরা। সুনির্দিষ্টভাবে বলতে গেলে চুক্তিপত্রের চুক্তিকৃত সম্পদ চুক্তির পরিমাণ, যেখানে পণ্য বা বিতরণ বা সরবরাহ বা বিতরণ করা হয়, যেমন অ্যাসেট। এখানে বলতেছে অ্যাসেট কি, দেখেন, যখন কোনো সম্পদ পণ্য বা দ্রব্য হিসাবে বিবেচিত হয়। দেখেন লাইনটা দেখেন, যখন কোনো সম্পদ পণ্য বা দ্রব্য হিসাবে বিবেচিত হয়, তখন পণ্যের গুণাগুণ পুরোপুরিভাবে পরিবর্তিত হতে পারে কিংবা বাজারে পর্যাপ্ত থাকতে পারে। যখন উল্লেখ করা হয় সেখানে খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, আমি নিচে চলে যেতেছি গা। দেখেন, চুক্তির পণ্যের যে শ্রেণীর কথা উল্লেখ থাকে, ঠিক সেই শ্রেণী অনুযায়ী সরবরাহ করা নিশ্চিত থাকে। লাইনটা রাখতে দেন। অ্যাসেট হলো কি আপনার চুক্তিতে যে সম্পদ আপনি উল্লেখ করবেন বিক্রি করার জন্য বা সরবরাহ করার জন্য, ওইটা আপনি চুক্তি শেষে কি করবেন, দিবেন। এবং এখানে দেখেন একটা উদাহরণ দিচ্ছে এখানে, যেমন পণ্যর শ্রেণীকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি: উত্তম পণ্য, মধ্যম পণ্য এবং ভালো পণ্য। ঠিক আছে? তো অ্যাসেট কি বুঝাইতে পারছি আমি? সানজিদা রেসপন্স করেন। জি স্যার। জি স্যার।
আছেন। দেন চুক্তির পরিমাণ কন্ট্রাক্ট সাইজ, এটা বলতে কি বুঝেন? কন্ট্রাক্ট সাইজ বলতে কি বুঝেন? কন্ট্রাক্ট সাইজ কি কোন? তানিশা বলেন কন্ট্রাক্ট সাইজ কি? স্যার কি পরিমাণ পণ্য নেওয়া হবে সেই পরিমাণটাকে কন্ট্রাক্ট সাইজ বলে। অর্থাৎ আপনি কি পরিমাণ মাল আপনি গ্রহণ করতে চাইতেছেন ওটা হলো কন্ট্রাক্ট সাইজ। মনে করেন কোন একটা মালের দাম হলো 10 টাকা, আপনি কি করতে চাইতেছেন 1 লাখ কোয়ান্টিটি দিতে চাইতেছেন, ঠিক আছে? তার মানে কন্ট্রাক্ট সাইজ কত? 10 লাখ টাকা। বুঝতে পারছি? কন্ট্রাক্ট সাইজ কত? 10 লাখ টাকা হলে আপনার কি কন্ট্রাক্ট সাইজ। বুঝতে পারছি? জি এখানে স্যার। দেখেন, এখানে দেখেন, এখানে একটা নিচে কিছু কথা লিখছে, এই যে এই পাশের 55 পৃষ্ঠা দ্বিতীয় লাইনে চলে যায়। দেখেন বিনিয়োগকারীর আছে যার ছোটখাটো হেজ এর সাথে জড়িত অথবা স্পেকুলেশনের সাথে জড়িত, তাদের বিনিময় ব্যবহার করে কতটা অসমর্থ বা অক্ষম হয়ে পড়ে। কথা বুঝছেন? কথাটা বুঝছেন? স্যার কোনটা? স্যার। এই যে চুক্তির পরিমাণ যত বড় হোক, তাহলে অনেক বিনিয়োগকারী আছে যারা ছোটখাটো হ্যাজের সাথে জড়িত পড়ে অথবা স্পেকুলেটিভ এর সাথে জড়িয়ে পড়ে এবং তাদের বিনিময় ব্যবহার করা অসমর্থ বা অক্ষম হয়ে যায়। কথাটা বুঝছেন? জি স্যার। আচ্ছা বুঝান, আমি বুঝি নাই, বুঝান কি বলছে এখানে? স্যার এটা বুঝাইছে যে পণ্যর বিষয়টা বুঝাইছে যে বলেন। স্যার চুক্তি ছোট বড় সেটার কথাই বুঝাইছে যে যখন মানে চুক্তি ব্যয়বহুল হয় তখন আর কি অক্ষম হয় সেই বিষয়টা এখানে বোঝানো হয়েছে, অসমর্থ বা অক্ষম হয়ে পড়ে আচ্ছা দেখেন, এই চুক্তি অনুযায়ী তাদের কাজটা হবে। চুক্তি যখন আপনার বড় হয়ে যায়, চুক্তি যখন আপনার বড় হয়ে যায়, বিশাল হয়ে যায়, তখন এটা বাস্তবায়ন করার ক্ষেত্রে কি হয়ে যায়, অনেক সময় কি হয়ে যায়, অসমর্থ হয়ে যায়। এটাই বুঝিতেছে, ঠিক আছে? আমাদের মূল কথা হলো কন্ট্রাক্ট সাইজ, ঠিক আছে? তো কন্ট্রাক্ট সাইজ ক্লিয়ার? জি দেখেন স্যার। বিতরণ জি বা স্যার। সরবরাহ, ডেলিভারি এগ্রিমেন্ট দেখেন এই লাইনটা দেখবেন, ভবিষ্যতে চুক্তির বিনিময়ের ক্ষেত্রে যেখানে পণ্য বিতরণ বা সরবরাহ করা হবে তা সুনির্দিষ্টকরণ করতে হবে। ডেলিভারি অ্যারেঞ্জমেন্ট, অর্থাৎ ডেলিভারি অ্যারেঞ্জমেন্ট বলতে আমি নিজের মতো করে বুঝাই, আপনি যে পণ্যটা বিক্রি করছেন, বিক্রি করার ফলে ওই পণ্যটা কোথায় আপনি ক্রেতার পছন্দ অনুসারে জায়গায় আপনি দিবেন, ওইটাই হলো কি আপনার ডেলিভারি অ্যারেঞ্জমেন্ট। ওইটা হলো কি আপনার ডেলিভারি অ্যারেঞ্জমেন্ট। ক্লিয়ার? ক্লিয়ার। ওকে। তারপর দেখেন ডেলিভারি মান্থ বলতে বুঝাইতেছে আপনার কোন মাসে পণ্যটা আপনি দিবেন। এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, একটু ভালো করে বুঝেন। ডেলিভারি মান্থ, মনে করেন আমি এটা বর্তমানে কি মাস চলতেছে? স্যার অক্টোবর। অক্টোবর। বর্তমানে কি অক্টোবর চলতেছে, ঠিক আছে? আমি বললাম 3 মাস পরে আমারে কি দিবেন, 10 লাখ টাকার মাল দিবেন, 10 লাখ টাকার মাল দিবেন। তো অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, তার মানে কি জানুয়ারি হইলো কি আপনার ডেলিভারি মান্থ, জানুয়ারি কি আপনার ডেলিভারি মান্থ। বুঝতে পারছি? জি স্যার। ওকে। তারপর দেখেন প্রাইস কোটেশন হলো আপনার একটা চুক্তিতে একটা মূল্য নির্ধারণ থাকবো, ওটা হলো প্রাইস কোটেশন। অর্থাৎ ভবিষ্যতে কোনো কিছু আপনি কিনতে চান বা কোনো কিছু কেনার জন্য চুক্তি করেন, ওই ক্ষেত্রে আপনার প্রাইস কোটেশন উল্লেখ থাকবো এবং প্রাইস কোটেশনটা আপনার ওইখানে পরিশোধ কিতে করবেন ওটা উল্লেখ থাকবো। যেমন ধরেন কি বললাম, প্রাইস কোটেশন, এই জিনিসটা একটু ভালো করে বুঝেন।
মনে করেন সঞ্জিত হলো ইউএস এর একটা পার্টি, সঞ্জিতা কি আপনার ইউএস এর একটা পার্টি, ওই আপনার কাছ থেকে মনে করেন কি কিনবো, কি কিনে বাংলাদেশ থেকে, আচ্ছা মনে করেন ইয়া কিনবো, আলু কিনবো, ঠিক আছে, কত টন, 10 টন আলু কিনবো, কিসে কিনবো, ডলারে, কি ডলারে কিনবো, ডলার। তো যে সময় সঞ্জিতের লগে চুক্তি করছিলেন মনে করেন ওই সময় ডলারের দাম আসলো 89 টাকা, কে চুক্তি করলো, তানিশা চুক্তি করলো, ঠিক আছে। তো সঞ্জিত যখন টাকাটা দিব তানিশারে, কিতে দিব, ডলারে দিব না, কত ডলারে দিব, 79 টাকা ডলারে চুক্তি করছিলেন, ওই সময় দাম আসছিল মনে করেন পটোটা কিনছেন ওলেগা $10,000, কিন্তু বর্তমানে ডলার কি 90 টাকা হয়ে গেছে গা, ঠিক আছে, বর্তমান ডলার কি আপনার 90 টাকা হয়ে গেছে গা, ঠিক আছে, কিন্তু পরিশোধ করার সময় সঞ্জিদারের 90 টাকা ধইরা কি করতে হবে, টাকাটা পরিশোধ করতে হইব, বুঝতে পারছি। স্যার যখন পণ্যটা অর্ডার করা হয়েছে হুম। তখন 89 টাকা করে ছিল ডলারের মূল্য। 89 টাকা ডলার আসলে, ঠিক আছে, ওই সেন্সে করছেন, কিন্তু পরিশোধ করার সময় দেখতেছেন ওই $1 দাম কি পরিশোধ 90 করার টাকা সময় হয়ে গেছে গা। আপনি কিন্তু টাকা নিবেন, ঠিক আছে, আপনি কইতেছেন আমার টাকাই দিবেন, ঠিক আছে, জি স্যার, তখন ওই 89 টাকাটা 90 টাকায় পরিশোধ করতে হবে, এই তো? আর 90 টাকা পরিশোধ করতে হবে, এখানে লস হয়ে যাবে আর আপনার গেইন হয়ে যাবে, বুঝতে পারছি। জি স্যার। ওটি হলো জি স্যার। আপনার প্রাইস কোটেশন। তারপর দেখেন মূল্য সীমা বা স্থান সীমা, এটা একটু পড়ি। প্রাইস লিমিট এন্ড পজিশন লিমিট, অধিকাংশ চুক্তিতে বিনিময়কারী কর্তৃক দৈনিক মূল্য ওঠানামা বা সীমার সুনির্দিষ্ট করা হয়ে থাকে। যদি গতকালের কার্য দিবসের শেষে মূল্য থেকে আজকের মূল্য নিম্নগামী হয়, যা কিনা দৈনিক মূল্য সীমার পরিমাপের মাধ্যমে তুলনা করা হয়, তাকে এরূপ চুক্তিকে লিমিট ডাউন বলে। যদি ঊর্ধ্বমুখী হয় তো লিমিট আপ বলে। এটা শর্টকাট বুঝেন, দাম বাড়লে লিমিট, দাম কমলে লিমিট আপ, দাম বাড়লে লিমিট, ভুল কইতাছি, দাম কমলে লিমিট ডাউন, দাম বাড়লে লিমিট আপ, শর্টকাট, বুঝতে পারছি। জি স্যার। জি স্যার। ওকে, পেজ উল্টান, 56 পৃষ্ঠা দেখেন। স্যার এইটা কি আপনি এই যে মাত্র বুঝাইলেন সেটা বুঝায় না? হ্যাঁ এটা বলতে পারেন, না ওটা প্রোডাক্টের দাম, এটা তো আমি এই যে এটাতে কারেন্সি দা বুঝাইছি, ওটা আমি প্রোডাক্টের দাম কইতাছি, ঠিক আছে। আচ্ছা দেখেন, বাজার মূল্যের ভবিষ্যৎ মূল্যর অভিশ্রুতি, একটু বুঝি আমি। এখানে দেখেন ভবিষ্যৎ চুক্তির জন্য সরবরাহ এবং বিতরণকালে একটি পন্থা রয়েছে। ভবিষ্যৎ মূল্য সম্পদের অন্তর্নিহিত বাজার মূল্যকে অবিস্তৃত বা কেন্দ্রিক বিমুখত করে। কথা বুঝছেন কিছু, কথা স্যার বুঝছেন লাইনটা? বুঝিনি। আচ্ছা আবার পড়ি। স্যার বলেন বলেন। স্যার বুঝি নাই। ওকে, না স্যার কে থেমে গেছেন, আমি কি বুঝছেন কি বুঝেন নাই নিজে কনফিউশন আসলাম। ভবিষ্যৎ মূল্য সম্পদ অন্তর্নিহিত বাজার মূল্যকে অবিস্তৃতি ও কেন্দ্রি বিমুখতা করে। আচ্ছা এখানে বুঝাইতেছে আপনার ফিউচার যে ভ্যালুটা আছে কোন সম্পদের, ওইটা বাজার মূল্যকে কেন্দ্রীভূত করে। অর্থাৎ দেখেন ফিউচার ভ্যালু, এখানে ফিউচার ভ্যালুর বলতেছে যে মার্কেট প্রাইস আছে, ওটার কি করে অবিস্তৃতি ওর কেন্দ্রীয় বিমুখতা করে, অর্থাৎ মার্কেটে এক কেন্দ্রে আনতে কি করে আপনার সাহায্য করে। এই কোন একটা সম্পত্তির মূল্য, যদি সম্পত্তির মূল্য বেড়ে যায় তো মার্কেট কি এটা ঘনীভূত হয়ে যাবে গা, আর কমে গেলে মার্কেট তো কি ডিস্ট্রেস হয়ে যাবে গা। আমি বুঝতে পারছি। আচ্ছা এরপর লাইন পড়লে বুঝবেন, যখন বিতরণকাল মেয়াদের উত্তীর্ণ হয় তখন চুক্তিতে উল্লেখিত ভবিষ্যৎ বা মূল্যর বর্তমান মূল্য বেশি থেকে কম হতে পারে, আবার সমান হতে পারে, তবে কম বেশি পার্থক্য খুব কাছাকাছি হয়ে থাকে। দেখেন
বাজার দর বা স্পট প্রাইস, দেখ দেন বাজার দর বা স্পট প্রাইস বিতরণ বা সরবরাহকালে মধ্যে যদি ভবিষ্যৎ মূল্য থেকে বেশি বা উপরে বা বেশি হয়, সেক্ষেত্রে ব্যবসায়ীদের একটি আরবিট্রাইজ করার সুযোগ পায়। দেখেন, সেল, ফিচার কন্ট্রাক্ট, বাই দ্য অ্যাসেট এন্ড মেক এ ডেলিভারি, এই তিনটা কন্ডিশনে কি করতে পারে, আরবিট্রাইজ করার সুযোগ পায়। তারপর দেখেন এই লাইনটা দাগ দেন একটু, দেখেন যে পরিমাণ বাজার মূল্য থেকে, এরপরের লাইনে যেতেছে গামিকা, যে পরিমাণ বাজার মূল্য থেকে বেশি হয় আবার ভবিষ্যৎ মূল্য থেকে কম হয়, তখন ব্যবসায়ীরা আরবিট্রাইজ সুযোগ কাজে লাগিয়ে পারে। এই কথাটা রাখবেন, কখন ব্যবসায়ীরা যে আরবিট্রাইজ সুযোগ কাজে লাগায়, বাজার মূল্য থেকে বেশি হইলে আবার বাজার ভবিষ্যৎ মূল্য কম হইলে ব্যবসায়ীরা কি করে, আরবিট্রাইজ কাজে লাগায়। কথাটা বুঝছেন? স্যার, আরবিট্রাইজ কি? বাজার মূল্যের ভবিষ্যৎ মূল্য যেটা, সেটা বাজারে ভবিষ্যৎ মূল্য। আরবিট্রাইজ বুঝেন? আচ্ছা, আরবিট্রাইজটা আমি একটু পরে আলোচনা করুন। দেখেন লাস্টের দিকে আরবিট্রাইজ আছে আপনার 61 পৃষ্ঠা না 63 পৃষ্ঠা আরবিট্রাইজ আছে, ঠিক আছে? আমি এখানে আলোচনা করি আরবিট্রাইজটা। আমি এখানে ফরওয়ার্ড কন্ট্রাক্ট, হেজার, এই যে স্পেকুলেশন, আরবিট্রাইজ একলগে আলোচনা করুন, ঠিক আছে? তারপর তো স্টপ রাখেন। এরপর দেখেন এই যে দৈনিক নিষ্পত্তি ও মার্জিন। আচ্ছা, একজন পড়েন তো একটু, একজন একটু পড়েন। আচ্ছা মিম দৈনিক আসন, নিষ্পত্তি ও আচ্ছা মিম মার্জিন। আসন আজকে, মিমের তো খবর নাই। স্যার, মিম মেবি আজকে আসবে না, ও কিছু বলে নাই অবশ্য। আচ্ছা, আসলে নক দেন, যদি পড়েন। দুজন বিনিয়োগকারী, জি স্যার, যদি দুজন বিনিয়োগকারী প্রত্যক্ষভাবে একজন আরেকজনের সংস্পর্শে আসে এবং ভবিষ্যতে একটি নির্দিষ্ট মূল্যে সম্পত্তি কেনাবেচার জন্য সম্মতি দিয়ে থাকে, তবে অবশ্যই সেখানে ঝুঁকি বিদ্যমান থাকবে। হ্যাঁ থামেন, দেখেন যদি দুইজন কোনো কন্ট্যাক্ট করে কোন একটা সম্পত্তি ক্রয় বিক্রয় করার জন্য ভবিষ্যতে, ঠিক আছে, তবে ওইখানে অবশ্যই কি থাকবে, ঝুঁকি থাকবে। কারণ কি, কন্ট্যাক্ট যদি ঠিক মতো না হয় তাহলে আপনার কি হয়ে যাবে গা, আপনার একজন ক্রয় করতে পারে, নাও করতে পারে, এবং ওইখানে কি হয়ে যায়, ঝুঁকির সৃষ্টি হয়ে যায়। ওইখানে কি সৃষ্টি হয়, ঝুঁকির সৃষ্টি হয়, এখানে ঝুঁকি বিদ্যমান থাকে। তারপর করেন। একজন বিনিয়োগকারী চুক্তি নিয়ে হয়তো অনুশোচনা বোধ করতে পারে বা চুক্তি থেকে সরে আসতে পারে, এমনকি চুক্তিটি অস্বীকার করতে পারে, বা চুক্তিটি রক্ষা করার জন্য বিনিয়োগকারীর অধিক উপাদান ও উৎস সমূহ না ও থাকতে পারে। আর এই কারণে বিনিময়ের ক্ষেত্রে অন্যতম একটি মূল নিয়ম হলো লেনদেন বা কেনাবেচার পুরো প্রক্রিয়াটিকে সুসংগঠিত করা, যার ফলে এসব চুক্তির বিচ্যুতি সমূহকে এড়িয়ে চলা যায়। আর এখান থেকে মার্জিন হিসাব শুরু হয়। আচ্ছা বুঝেন জিনিসটা, স্যার, মার্জিন হিসাবটা কি? মার্জিন হিসাব, আচ্ছা শর্টকাট যেটা মার্জিন বুঝায় ওটা আপনার লোনটারে বুঝায়। ওটা কি বুঝায়, লোনটারে বুঝায়। মার্জিন বলতে লোন বুঝায়। যেমন প্রথম চ্যাপ্টারে বলছিলাম না, আপনি কোন একটা লেনদেন করতেছেন, ন্যূনতম যে টাকাটা আপনার দিতে হইব ওটা হলো মার্জিন। ও বুঝতে পারছি। জি স্যার। আচ্ছা বুঝেন, মনে করেন আপনার কাছ থেকে আমি 10 লাখ টাকার মাল নিতে চাইতেছি। কত? 10 লাখ টাকার মাল নিতে চাইতেছি, ঠিক আছে? তো এখন আপনি বলতেছেন আচ্ছা 10 লাখ টাকার মাল নিবেন, আমি বললাম এই 10 লাখ টাকার মাল আমি 4 মাস পরে নেব, ঠিক আছে? তা আপনি বললেন 4 মাস পরে নেবেন, ভালো কথা, ঠিক আছে। এখন যে আপনি যে কন্ট্রাক্টটা করলেন 10 লাখ টাকার মাল 4 লাখ পরে নেবেন, আমার কিছু টাকা দিয়ে যান, এটা 10% আমার দিয়ে যান। 10% আমাদের, 10% কত, 1 লাখ টাকা। 1 লাখ টাকা, এই 1 লাখ টাকা হলো মার্জিন, বুঝাইছে? মানে আমি যদি 4 মাস পরে, হ্যালো কথা শুনতেছেন? জি স্যার। জি স্যার। আমি যে 4 মাস পরে যদি আপনার কাছে 10 লাখ টাকার মাল যদি গ্রহণ না করি, তাহলে আমার 1 লাখ টাকা কিন্তু বাজেপ্ত হয়ে যাবে গা। আমি বুঝতে পারছি? 1 লাখ টাকা কি আপনার বাজেপ্ত হয়ে যাবে। এই যে বাজেয়াপ্ত হবে। বাজেপ্ত হবে, যে ন্যূনতম যে টাকাটা দিলাম এইটা হলো মার্জিন। এই কথা কম ক,
এই যে 1 লাখ টাকা যে ন্যূনতম দিলাম, এটা হলে কি আমার মার্জিন মানি, বুঝতে পারছি? দেন ব্যাংকে যখন এলসি খুলে, যেমন আমি যে কোম্পানি থাকিছিলাম, এই কোম্পানি যদি 100 কোটি টাকার একটা এলসি খুলতো আর কি, 100 কোটি টাকার মাল বিদেশ থেকে আনবো, তখন কোম্পানির 10 কোটি টাকা দিলেই কোম্পানি 100 কোটি টাকার মাল আনতে পারতো আর কি। 10 কোটি টাকা যে আসলে এটা মার্জিন মানি কয়, আমি বুঝতে পারছি আর কি। ন্যূনতম এই টাকাটা দিতে হইতো, কিন্তু মাল 100 কোটি টাকা নিয়ে আনছে বিদেশ থেকে, তারপর মালটা সেল করে কি করতো, ব্যাংকে পেমেন্ট করে দিত। এই যে 10 কোটি টাকা আমি কোম্পানি দিত ন্যূনতম, এটা হলো কি মার্জিন মানি, আমি বুঝতে পারছি? জি স্যার। ওকে, তারপর দেখেন, তারপর লাইন এই যে সানজিদা পড়েন। সানজিদা পড়েন, আসেন। স্যার মার্জিন এর এখান থেকে পড়বো? হ্যাঁ, মার্জিন কি এর আগে ব্যাপারটা পরিষ্কার হওয়া দরকার। এখন তুই বইয়ে কি বলছে বলেন। মার্জিন একটি হিসাব বা অ্যাকাউন্ট যা এক্সচেঞ্জ করার জন্য সুষ্ঠুভাবে লেনদেন সমূহ সম্পন্ন করতে সহায়তা করে থাকে। হুম। বিনিয়োগকারীদের হয়ে বাজারে লেনদেন বা কেনাবেচা করার জন্য বাজারে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান বা দালাল বা ডিলাররা এই মার্জিন হিসাব পরিচালনা করে থাকে। লাইনটা দাগ দেন, মার্জিন কে পরিচালনা করে? ব্রোকার, দালাল, ডিলার, ঠিক আছে? আচ্ছা, তারপর পড়েন। সাধারণত মার্জিন হিসাব 4 প্রকার হয়ে থাকে, যথা ইনিশিয়াল মার্জিন, মেইনটেনেন্স মার্জিন, অ্যাকচুয়াল মার্জিন, ফর মার্জিন কল। আচ্ছা, মার্জিন কয় প্রকার হয়ে থাকে? 4 প্রকার হয়ে থাকে। এটা আপনার 10 to 10 আইতে পারে, ঠিক আছে? কি কি? ইনিশিয়াল মার্জিন, মেইনটেনেন্স মার্জিন, অ্যাকচুয়াল মার্জিন এবং মার্জিন কল, ঠিক আছে? আচ্ছা, এই প্যাসেজটা ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, নেক্সট দেখেন মার্জিন সমূহের কার্যক্রম। আমি পড়তাছি, একটু খেয়াল করেন। এক্সচেঞ্জের কেনা বেচা বা লেনদেন প্রক্রিয়া সম্পন্ন করতে একটি মার্জিন হিসাব খোলা রাখতে হয়। এটি বাকিতে বা লোন প্রক্রিয়া, যেখানে ব্রোকার বা ডিলার বা বিনিয়োগকারীকে লোন দিয়ে থাকে, ঠিক আছে? কোন হিসাবের মাধ্যমে ভাই? মার্জিন হিসাবের মাধ্যমে। দেখেন একটা উদাহরণ দিচ্ছে নিচে। একজন ব্যবসায়ী জুনের 5 তারিখে 2015 সালে নিউ ইয়র্কে ম্যানচেস্টার এক্সচেঞ্জে ডিসেম্বর পর্যন্ত স্বর্ণ গোল্ড ক্রয় বা বাই করার জন্য দুটি ফিউচার কন্ট্রাক্ট করলো। ধরি ফিউচার কন্ট্রাক্ট প্রাইস 600 পার আউন্স, পার কন্ট্রাক্ট সাইজ 100 আউন্স, অর্থাৎ আপনি একটা কন্ট্রাক্টে 100 আউন্স পর্যন্ত কিনতে পারবেন। দ্য টোটাল আউন্স ফর 2 কন্ট্রাক্ট ইজ 200 আউন্স। তারপর দেখেন, যেখানে ইনিশিয়াল মার্জিন ধরা হয়েছে 2000 পার কন্ট্রাক্ট, সো টোটাল অ্যামাউন্ট অফ ইনিশিয়াল 400 এবং মেইনটেনেন্স ধরা হয়েছে 1500 পার কন্ট্রাক্ট। নিচে পড়তে খেয়াল করেন, ব্রোকারের প্রয়োজন হবে বিনিয়োগকারী মার্জিন হিসাবে তহবিল জমা দেওয়া, কেননা ইনভেস্টরকে হিসাবে তহবিল মার্জিন হিসাবে চুক্তি শুরুতে জমা দিয়ে লেনদেন শুরু করতে হয়। ওই পরিমাণ তহবিল হলো ইনিশিয়াল মার্জিন। কথাটা বুঝছেন? এই যে আমি যে বললাম, আমি এই যে 10 কোটি টাকা দিয়ে কি করতে হবে, ব্যাংকে আমি এলসি খুলুন, ঠিক আছে? তো এটা কি মার্জিন? তো যখন নাকি আপনি শেয়ারে যদি আমরা কনভার্ট করি, 100 কোটি টাকার যদি শেয়ার কিনতে চান, 10 কোটি টাকা যদি আপনার ন্যূনতম দিতে হয়, তো এইটা হলো আপনার কি ইনিশিয়াল মার্জিন। ক্লিয়ার? রেসপন্স করেন। জি স্যার। জি স্যার। আচ্ছা আচ্ছা, ব্রোকারেজের প্রয়োজন হবে এখান থেকে বিনিয়োগকারী থেকে লাস্ট পর্যন্ত দাগ দেন, ওই তহবিল হলো ইনিশিয়াল মার্জিন, এটা দাগ দিয়ে রাখেন। স্যার দিছি। আচ্ছা, ওকে। তারপর দেখেন ক্লিয়ারিং হাউস, ক্লিয়ারিং মার্জিন, এটা আমরা মনে হয় যে প্রিভিয়াস চ্যাপ্টারে আলোচনা করছিলাম, এটা আমি আলোচনা করলাম না। দেখেন, এরপর আমি চলে গেলাম ক্রেডিট রিস্ক। খেয়াল করেন, আমি একটু পড়তাছি। মার্জিন হিসাব পদ্ধতিতে পুরো উদ্দেশ্য হলো ব্যবসায়ীদের জন্য তহবিল প্রদান, নিশ্চয়তা প্রদান করা। কথাটা বুঝছেন? জি স্যার। আচ্ছা, যখন তারা মুনাফা অর্জন করবে, সার্বিক ব্যবস্থা খুব সফল হলে ব্যবসায়ীরা মূল বা প্রদান বিনিময় চুক্তি প্রবেশ সম্মত হবে এবং তাদের চুক্তি সবসময় সমন্বয় ছিল। এখানে দেখেন 19 অক্টোবর 1857 সালে ভবিষ্যৎ বাজার উপর সমীক্ষা করে দেখা হয়েছে এসপি 500 সূচক 20% কমে গিয়েছিল। লং পজিশনে ব্যবহারের ফলে এসপি 500 ফিউচার
তার নৈতিক মার্জিন ব্যালেন্স পেয়েছিল। কথাটা বুঝছেন? না স্যার। না এই যে স্যার। দেখেন, পড়ি আবার। ভবিষ্যৎ বাজার সমীক্ষা করে, এটা একটা রিপোর্ট, এটাকে একটা রিসার্চ রিপোর্ট বা পরিসংখ্যান বলতেছে এখানে। এসপিএন এফসি 50%, সূচক 20% কমে গিয়েছিল। লং পজিশনের ব্যবসায়ীদের এসপিএফসি ফিউচার তার নৈতিকতা মার্জিন ব্যালেন্স পেয়েছিল। অর্থাৎ যদি কোনো মার্জিন ব্যালেন্স কোনো ইয়া থাকে, তো ওইখানে আপনার কি হবে, লেনদেনটা কি হবে, মানুষ বেশি করব। ঠিক আছে, যদি মার্জিন আপনার বেশি দেয়, সুবিধা বেশি দেয়, তাহলে আপনার ওইখানে আপনার কি হবে, বিজনেস কম হইব। যদি মার্জিনের সুবিধা কম থাকে, তো এখানে আপনার বিজনেস কম হইব, এটাই বলছে এখানে। ক্লিয়ার? স্যার এখানে 500 সূচক 20% কমে গিয়েছিল। হ্যাঁ, কমে গেছিল। পরে লং পজিশনে ব্যবসায়ীরা 500 ফিউচার তারা নৈতিবাচক মার্জিন ব্যালেন্স পেয়েছিল। পেয়েছিল। নৈতিবাচক মার্জিন ব্যালেন্সটা কি? এটা হলো পজিটিভ। পজিটিভ মানে কি, আপনার বাজারে সবাই কি করছে, আপনার লোন সুবিধা পাইছে, এর ফলে কি হয়েছে, বাজারে যে সবাই লোন সুবিধা পায়, তাহলে আপনার কি হইব, আপনার ইয়েটা বেড়ে যাবো না? সবাই তো ব্যবসা শুরু করবে। হ্যাঁ, সবাই ব্যবসা শুরু করবো, ওইটাই বলতেছে। সবাই ব্যবসা শুরু করলে কি আপনার সেল বেড়ে যাবো না লং পজিশনে? ওইটাই এখানে বলছে। ঠিক আছে, বাকিটা পড়ে নেন। তারপর দেখেন নিউজ পেপার বা কোটেশন। এখানে দেখেন ভবিষ্যৎ চুক্তির মূল্য তালিকা প্রকাশ করে। দেখবেন সংবাদপত্রে বা বাজার মূল্য বা উদ্ধৃতি প্রকাশ করে। সংবাদপত্রে বাজার মূল্য বা উদ্ধৃতি প্রকাশ করে। কোন একটা চুক্তি হইলে ওটার বাজার মূল্য বা উদ্ধৃতি দেখানো হয়ে থাকে, এবং অধিকাংশ ক্ষেত্রে এই চুক্তিটা বাস্তবায়ন হয় কোন সময়, আপনার চুক্তি যদি আপনার পরিপক্ক হয়ে থাকে। চুক্তি কি পরিপক্ক হয়ে থাকে, অনেক সময় দেখবেন অনেক কোম্পানির অনেক লেনদেন কি করে, আপনার পত্রিকার মাধ্যমে কি করে প্রকাশ করে। যেমন বলে দেয় এই কোম্পানি এর সাথে কি হয়েছে, চুক্তি এত কোটি টাকার, এটা কিন্তু বলে দেয়, এত টাকা ধরে এত, এই সম্পর্কিত বলে দেয় না? দেখছেন এরকম? জি স্যার। যেমন ওই যে যেমন বলে না, যেমন কিছুদিন আগে ইভ্যালি, ইভ্যালির কথা কি স্যার বলে, এদের শেয়ার বাজারের ইয়েটা প্রকাশ করে না? শেয়ার বাজার না, আপনার যে কোনো চুক্তির কথা কইতাছে এখানে, শেয়ার বাজারটা তো করেই নরমালি। আপনার যে কোনো ভবিষ্যৎ চুক্তির কথা কইতাছে, যেমন ধরেন যমুনা গ্রুপ বলছিল আপনার এই যে ইভ্যালিরে কি করব, প্রায় 1000 বা 2000 কোটি টাকা কি করব, ইভ্যালিতে ইনভেস্ট করব। ঠিক আছে, এটা কিন্তু একটা প্রকাশ করছে সংবাদপত্রের মাধ্যমে। ঠিক আছে, কোন কোন সেক্টর করবে ইভ্যালি প্ল্যানিং করছে, পরবর্তীতে এটা আবার কি হয়েছে, বর্জন হয়ে গেছে। তো এটাই বলতেছে সংবাদপত্রে বাজার মূল্য বা উদ্ধৃতি প্রকাশ করে, এবং এই উদ্ধৃতি প্রকাশ করে এটা ভবিষ্যতে কি হতে পারে, পরিপক্ক হইতে পারে, ভবিষ্যতে কি হতে পারে, এটা নিষ্পত্তি হইতে পারে, এটাই বলতেছে এখানে। বুঝতে পারছি? জি স্যার বুঝছি। ওকে, তারপর দেখেন মূল্য। মূল্য আবার কি কইছে, আচ্ছা একটু পড়ি। ভবিষ্যৎ চুক্তি বা দ্রব্য মূল্য চাহিদা বিপণনপত্র পত্রিকায় প্রকাশ করা হয়ে থাকে। সম্পত্তি বা চুক্তি প্রাথমিক মূল্য, সবচেয়ে বেশি মূল্য, কম মূল্য এবং ওই দিনও লেনদেন কার্যকর হয়ে থাকে, এগুলো প্রকাশ করা হয়। প্রাথমিক মূল্য চুক্তির যেই মূল্যর পূর্ণ স্থাপন করে করা করা যায় কিনা 1 ঘন্টার পরে তা দ্রুত লেনদেন করা হয়েছিল। কি লিখছে এটি? শোনেন, এই বইগুলোর বড় সমস্যা হলো কি, আপনার এই বইগুলা আপনার রাইটাররা যে অনুবাদ আছে বাইরের বইগুলার, জাস্ট কপি পেস্ট করে গুগল ট্রান্সলেটে দিয়ে মেরে থুয়ে দিছে। ওরা কি লেখছে ওরা নিজেরও জানে না। দেখেন প্রাইস বলতে স্যার এটা, হ্যাঁ, জি স্যার আপনার কথাটা রাইট, যার কারণে, হ্যাঁ যার কারণে বাংলা অর্থটা সুন্দরভাবে আসে নাই। ওরা তার নিজেরা লেখে নেই গা। আচ্ছা, জি স্যার। প্রাইস বলতে আমরা যেটা বুঝি আর কি, একটা কোন একটা শেয়ার বা কোন একটা প্রোডাক্টের যে প্রাইসটা বিবরণ পত্র প্রকাশ করে পত্রিকার মাধ্যমে, কোন একটা অ্যাসেটের প্রাইস প্রকাশ করে না, আমি এই সম্পত্তিটা বা এই শেয়ারটা বা এইটা এত টাকা দামে বিক্রি করতেছি, ওইটা হলো প্রাইস। যেমন ধরেন বই বলে না এক সেট কিনলে তুমি এত টাকা, এরকম প্রকাশ করে না, ওইটা হলো প্রাইস। যেমন বলে দেয় কিন্তু এই যে আপনার এই যে কি বলে ব্যতিক্রম এক সেট প্রায় 750 টাকা 2000 টাকা, এরকম কিন্তু বলে দেয়। ঠিক আছে, ওইটা হলো প্রাইস, শেষ কথা। তারপর দেখেন নিষ্পত্তি মূল্য। নিষ্পত্তি মূল্য হলো কোন লেনদেন যখন সেটেলমেন্ট হইব, ওই সেটেলমেন্টের দিনে যেই মূল্যটা নির্ধারণ করা হয় এটা হলো নিষ্পত্তি মূল্য। নিষ্পত্তির মূল্যের ক্ষেত্রে আপনি এখানে আপনার গেইনার হইতে পারেন অথবা লুজার হইতে পারেন, গেইনার হইতে পারেন অথবা লুজার হইতে পারেন। নিষ্পত্তির মূল্যের মাধ্যমে কি করা হয়, লেনদেনটা শেষ হয়ে যায়। কথাটা বুঝছেন? না বুঝলে না কোন। জি স্যার। ওকে সঞ্জিদা? না স্যার। ওকে, বুঝেন নাই? দেন যেমন তানিশা কইলো 10 টাকা
100 টাকা কেজি 10,000 কেজি মাল আপনার কাছ থেকে নিব, ঠিক আছে? 3 মাস পরে মনে করেন মালের দাম মনে করেন বাইরে গেছে কত 110 টাকা, ঠিক আছে? কারণ আপনি কিন্তু দিতে যেতেছেন না, আপনি বলছেন না আমি 100 টাকা দিতে পারবো না, ঠিক আছে? তার হিসাবে করতেছেন আমার দিয়ে দিতে হইব, ঠিক আছে? না দিলে আমি লিবো না, আপনি কোন আপনার নিতে হইবে, চুক্তি করছেন না, ঠিক আছে? 110 টাকা ধরে নিতে হইব, কারণ ওখানে আপনারা প্রাইস বাড়া কমার ক্ষেত্রে কোনো কিছু উল্লেখ করে নাই। তারপরে দুইজন সিদ্ধান্ত নেন আচ্ছা যাক যেহেতু মাল বেড়ে গেছে 105 টাকা দরে আপনি দিয়ে দেন, দুইজন মাইনা নিলেন, ঠিক আছে? এই যে মাইনা নিয়েছেন 105 টাকা, এটি হলো নিষ্পত্তি মূল্য। এবং এই নিষ্পত্তি মূল্য মানার ফলে আপনি কি করলেন, এই যে 10,000 টাকার মাল কি করলেন, নিয়ে কি করলেন, লেনদেনটা শেষ করলেন, বুঝতে পারছি? এটা হলো নিষ্পত্তি মূল্য। জি স্যার। ওকে, তারপর দেখেন উন্মুক্ত সুদ, ওপেন ইন্টারেস্ট। প্রতিটি চুক্তির জন্য উন্মুক্ত সুদ বা সুদের অংশ দেওয়া হয়। লং পজিশনের সুদ সমভাবে এবং শর্ট পজিশনের সুদ ভারসাম্য অবস্থাকে দেওয়া হয়ে থাকে। এটা কি কইল? লং পজিশনে সুদ সমভাবে এবং শর্ট পজিশনের সুদ ভারসাম্য অবস্থা দেওয়া হয়ে থাকে। দেন এখানে যেটা আমি বুঝতেছি, যদি লং টার্ম কোনো কন্ট্রাক্ট হয়, যদি লং টার্ম কোনো কন্ট্রাক্ট হয়, ওখানে যে সুদের ইয়ে থাকে, ওইখানে সুদের রেটটা, ওইখানে সুদের রেটটা কি থাকে, আপনার ফিক্স থাকে, ওটা ধরেন কম থাকে, এই জন্য বলা হয়েছে সুদ সমভাবে কম থাকে। মনে করেন 3, 4, 5 এরকম কি সুদটা ফিক্স থাকে। এবং যেটা শর্ট টার্ম থাকে ওখানে সুদটা ফিক্স থাকে, ওটা সুদটা কি যে ফ্যাক্সুয়েশন থাকে। বিভিন্ন কোম্পানির সুদটা কি ফ্যাক্সুয়েশন থাকে, কিন্তু দীর্ঘমেয়াদী যেই ইয়াগুলো আছে, যে সুদগুলো থাকে ওইগুলা কি থাকে, স্থির থাকে। কিন্তু স্বল্প মেয়াদী সুদের হার কি বিভিন্ন কোম্পানির বিভিন্ন হয়ে থাকে। ক্লিয়ার? জি স্যার। ওকে, তারপর দেখেন স্যার আবার একটু বলেন। শর্টকাট বলতেছে আমি, যদি দীর্ঘমেয়াদী কোনো লোন থাকে ওইখানে সুদের হারটা স্থির থাকে। আপনার যার কাছ থেকে লোন গ্রহণ করেন না কেন, যে কোনো কোম্পানি থেকে লোন গ্রহণ করেন না কেন, যে কোনো ব্যাংকে থেকে লোন গ্রহণ করেন না কেন, ওইখানে সুদের হারটা ফিক্স থাকে। কিন্তু যেটা নাকি আপনার শর্ট টার্মের জন্য বা শর্ট পজিশনের জন্য লোনের সুদটা কি ভারসাম্য অবস্থা থাকে, অর্থাৎ বিভিন্ন কোম্পানি কি যার যার সুবিধা মতো কি করে বাড়ায় কমায়, এটা আমি বলতেছি। স্যার বুঝছি। তারপরে দেখেন ব্যবসায়ীদের ধরন বা আকার। আচ্ছা লাইন মনে কেটে যাবো, আপনি অ্যাড অন আবার। ওকে স্যার।